ইতিহাস আর ঐতিহ্যের সন্ধান খুঁজে বেড়ানোর অংশ হিসেবে আজ আমি যাচ্ছি পুরান ঢাকার আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিল এতটাই সুন্দর, রাজকীয়তা যা না দেখলে বোঝা যায় না। আহসান মঞ্জিলের প্রধান ফটকের অংশেই দেখতে পেলাম একটি নির্দেশনা। আহসান মঞ্জিল মূলত একটি জাদুঘর হিসেবে এখন পরিচালিত হচ্ছে। আহসান মঞ্জিলে প্রবেশের নির্দিষ্ট কিছু সময়সীমা আছে। নির্দিষ্ট কিছু টিকিটের মূল্য প্রদান করে আহসান মঞ্জিল ভ্রমণ করতে হয়। আহসান মঞ্জিলের রাজকীয়তা আর মোহনীয়তা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। আহসান মঞ্জিল এতটাই সুন্দর তা আপনি না দেখলে মোবাইলে দেখে এর রাজকীয়তা এবং সৌন্দর্যতা বুঝতে পারবেন না। আহসান মঞ্জিলে আসার জন্য আপনাকে কিছু নিয়ম এবং সময় মেনে চলতে হবে। প্রতি শনিবার হতে বুধবার আহসান মঞ্জিল খোলা থাকে সকাল 10:30 হতে বিকাল 4টা পর্যন্ত। শুক্রবার সকাল থেকে বন্ধ থাকে। বিকাল 3টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত এই আহসান মঞ্জিল ভ্রমণ করা যায়। প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য 40 টাকা এবং 3 হতে 12 বছর পর্যন্ত শিশুদের জন্য টিকিটের মূল্য 20 টাকা। সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য 300 টাকা। অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য 500 টাকা। বৃহস্পতিবার সম্পূর্ণ সাপ্তাহিক ছুটি থাকে। ফ্রেন্ড, আমি একটু আগেই চলে এসেছি এবং অপেক্ষা করছি কখন টিকিট দিবে। আমি অবশ্যই এসেছি শুক্রবারে, যার কারণে হচ্ছে শুক্রবারে দর্শনার্থীর পরিমাণ থাকে অনেক বেশি এবং সপ্তাহের অন্যান্য দিনগুলি তেমন কোনো দর্শনার্থী থাকে না। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বাইরে থেকে যে সৌন্দর্যটা দেখলাম তা আসলে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। মনে হচ্ছে কেন খুলে দিচ্ছে না এই প্রধান ফটকের প্রধান দরজার গেট। প্রবেশ করতে ইচ্ছা করছিল খুব বেশি। এত সুন্দর এবং লোভনীয় এবং এতটা রাজকীয় ভবন আমি এর আগে কখনো দেখিনি। তো আপনারা যখন আসবেন তখনও কিন্তু আপনাদের মনের অনুভূতিটা কিছুটা এরকম হবে। তবে বলে রাখছি, মোবাইল দেখে বা মোবাইলে ভিডিওর মাধ্যমে এই ভবনের রাজকীয়তা আপনি দেখে শেষ করতে পারবেন না এবং তার আসল সৌন্দর্য কিন্তু আপনি অনুধাবন করতে পারবেন না। এখানে যখন আসবেন তখন আসার পরই আপনি এর অনুভূতিটা বুঝতে পারবেন। তো আমিও অপেক্ষা করছি টিকিটের জন্য। হয়তো কিছুক্ষণের মধ্যেই টিকিট আমি পেয়ে যাব। টিকিট পাওয়ার আগ পর্যন্ত আপনাদের বাইরেই থেকে যতটুকু দেখানো সম্ভব এই আহসান মঞ্জিল সেটা দেখানোর চেষ্টা করছে এবং আপনারা দেখছেন পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল। যেই মঞ্জিল ছিল পুরান ঢাকার একটি বড় ঐতিহ্য। আর এই আহসান মঞ্জিলই কিন্তু ঐতিহাস এবং আভিজাত্যে পরিপূর্ণ। এই আহসান মঞ্জিলে বসেই গঠিত হয়েছিল নিখিল ভারতীয় মুসলিম লীগ। আহসান মঞ্জিলের ভেতরটা রাজকীয়তায় এবং আভিজাত্যে পরিপূর্ণ। এটি আসলেই যে কখনো দেখেনি তাকে কখনোই বলে বোঝানো সম্ভব নয়। ছবি তুলে বা মোবাইল দিয়ে এর আভিজাত্যের যে ছাপ আমি দেখেছি বা এখনও দেখছি তা আসলে ছবি বা মোবাইল দিয়ে কাউকে বোঝানো সম্ভব নয়। আহসান মঞ্জিলের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন আপনি তখন হারিয়ে যাবেন ইতিহাসের এক গভীর অন্তরালে। আপনি এখানে ভাবতে ভাবতে সময় চলে যাবে বেশ কিছুক্ষণ। আপনি যখন একেবারে বাস্তবে ফিরে আসবেন তখনও এর সৌন্দর্য আর আভিজাত্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। মুগ্ধতার পিছনে আপনি যখন এর ইতিহাস ঐতিহ্য নিয়ে জানতে যাবেন তখন আপনি পড়ে যাবেন ইতিহাসের এক অন্যরকম অন্তরালে। আহসান মঞ্জিলের সৌন্দর্য এতটাই গভীর যেটা আপনি পুরো দিন ঘুরেও শেষ করতে পারবেন না। আহসান মঞ্জিল ছিল এতটাই রাজকীয়, এতটাই সাজানো গোছানো।
বন্ধুরা, আহসান মঞ্জিলের এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি ছিল মূলত দরবার হল বা রংমহল। তৎকালীন সময়ে এই ভবনেই রাজকীয় সমস্ত কার্যক্রম পরিচালিত হতো। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন গোলাপী প্রাসাদ, এটা হচ্ছে অন্দরমহল। অন্দরমহল এবং রংমহলের সাথে দোতলায় একটি সিঁড়ির মাধ্যমে সংযোগ করা হয়েছে। অন্দরমহলের ভিতরটা ছিল আরও সাজানো গোছানো। অন্দরমহলে তৎকালীন সময়ে আহসান মঞ্জিলের নারীরা এবং পরিবারবর্গ বসবাস করতেন। অন্দরমহলের উপরে উঠতেই যে সিঁড়ি বেয়ে আমি উপরের দিকে উঠছি, আমার নিজেকে অনুভব হচ্ছে আমি নিজেই সেই সময়ে ফিরে চলে গেছি। আমার আসলে কোনো ভাষা আপনাদের সামনে এখন বলতে পারছি না, কারণ এই সিঁড়ি দিয়েই একসময় আহসান মঞ্জিল তথা মুঘল সাম্রাজ্য, ইংরেজরা এই ভবনে যাতায়াত করত। আহসান মঞ্জিল ছিল মূলত পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবার। এই ভবনের ভিতরে যারা অন্দরমহলে যারা বসবাস করতেন, তাদের একটি সুবিধা ছিল, বাইরে থেকে কেউ আসলে জানালা বা দরজা দিয়ে ঠিক এরকমভাবে ভিতর থেকে দেখতে পেতেন কে এসেছে। এভাবে দেখার পর এই প্রধান দরজাগুলি খুলতো ভিতর থেকে। এতটাই সিকিউরড এবং নিরাপত্তায় বেষ্টিত এই ভবনটি ছিল। ভিতরে প্রবেশ করতেই অন্যরকম এক আনন্দ কাজ করছিল। দেখব নতুন কিছু তৎকালীন সময়ের সেই ঐতিহ্য, ব্যবহার্য জিনিসপত্র এবং তৎকালীন সময়ের কিছু ইতিকথা। ভিতরে প্রবেশ করতেই অনেক কিছু চোখে পড়ল অনেক ছবি, অনেক ইতিহাস, অনেক দলিলপত্র লেখা, যেটা আরবিতেও কিছু লেখা দেখতে পাওয়া যায়, যেটা আসলে অনেকটাই আমি বুঝি না। এবং আপনারা যারা আসবেন, ঠিক এই ধরনের কিছু ছবি সম্বলিত ঐতিহাসিক কিছু কথা আপনারা দেখতে পাবেন। আমি চেষ্টা করছি আহসান মঞ্জিলের অন্দরমহলের সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আসলে এর সব কিছু আপনারা দেখতে পাবেন এর সৌন্দর্য, মাধুর্যতা এবং আভিজাত্য। একের পর এক রুম যখন দেখছিলাম আর হারিয়ে যাচ্ছিলাম ইতিহাসের সেই গভীর প্রান্তরে, যে প্রান্তরে ছিল ঐতিহাসিক কিছু গল্প, ইতিকথা, ঐতিহ্য। যেই ঐতিহ্যের আড়ালে লুকিয়ে আছে অনেক কথা, তার কিছু চিত্রায়িত আছে এই অন্দরমহলে এবং সংরক্ষিত আছে এখন পর্যন্ত। আপনারা যারা আসবেন এই আহসান মঞ্জিলে, তাদের এই ছবিগুলো অবশ্যই দেখতে পাবেন, ইতিহাস দলিলপত্র আপনারা দেখতে পাবেন। আহসান মঞ্জিলের সেই দলিলপত্র এখনও আছে এই আহসান মঞ্জিলেই। আহসান মঞ্জিল নিয়ে অনেকেই অনেক কৌতূহলী থাকে, অনেক কিছু জানার আগ্রহ থাকে, যেটা আসলে ভিডিও দেখে আপনারা টোটালি বুঝতে পারবেন না। এবং আহসান মঞ্জিলে আসার সময় অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে আসবেন, কারণ আহসান মঞ্জিল ঘুরে দেখা কিন্তু সামান্য সময়ের কাজ না। আপনাদের আসতে হবে দীর্ঘ সময় নিয়ে। পুরো দিন আপনি যখন ঘুরবেন, একে একে বুঝবেন, আস্তে আস্তে সময় দিবেন, তাহলে আপনি আহসান মঞ্জিলের সেই সৌন্দর্য অনুধাবন করতে পারবেন। আহসান মঞ্জিল কিন্তু শুক্রবারে যখন আসবেন, তখন কিন্তু অর্ধবেলার সময় হাতে পাবেন, অর্থাৎ বিকেল 3টে থেকে 7:30 পর্যন্ত। আপনাকে কিন্তু শুক্রবার ব্যতীত এবং বৃহস্পতিবার ব্যতীত অন্যান্য দিনগুলিতে আসতে হবে, তা না হলে কিন্তু আপনি সম্পূর্ণ সময়টা আহসান মঞ্জিলে দিতে পারবেন না। ইতিহাসপ্রেমী যারা আছে, তারা আহসান মঞ্জিলে আসলে এর সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে যাবেন। একে একে বিভিন্ন ছবি, বিভিন্ন জনের প্রতিচ্ছবি টাঙানো আছে এই আহসান মঞ্জিলে।
এত সৌন্দর্য আর এত ঐতিহাসিক নিদর্শন এখানে রয়েছে, যা আপনি আসলে নিজেকে ধন্য মনে করবেন। আহসান মঞ্জিল অন্দরমহল ঘুরে দেখার এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ফিরব কিছুক্ষণ পরেই। ততক্ষণ আপনারা আপনাদের মতো করে এই ছবি এবং ঐতিহাসিক বৃত্তের সম্পর্কে জানতে থাকুন এবং দেখতে থাকুন। আদিম বছর
বন্ধুরা, আবার ফিরে আসলাম আপনাদের মাঝে আহসান মঞ্জিলের সৌন্দর্য দেখার জন্য। দেখেন, আহসান মঞ্জিলের এটা হচ্ছে স্টিমার। এটা হচ্ছে একটা ডেমো। এরকম স্টিমার ছিল যেটাকে বলা হয় ডিউরোমা। এই স্টিমারগুলি তখন ব্রিটিশ তথা ভারতে যাতায়াত করত। এই স্টিমারগুলি কিন্তু আসলে এখানে যে ডেমোটা দেখানো হয়েছে এটা কিন্তু ছোট, কিন্তু এটা ছিল অনেক বড়, সমুদ্রে চলাচল করার মতো জাহাজ বা নৌকা বলতে পারেন। আহসান মঞ্জিল আরও কিছু জিনিস দেখতে পাবেন, যেটা হচ্ছে আহসান মঞ্জিলের নবাবরা কিন্তু গাড়িতে যাতায়াত করতেন। তাদের গাড়িও ছিল ব্রিটিশ আমলের সেই গাড়ি, যেই গাড়িতে যাতায়াতের জন্য নবাবরা ব্যবহার করতেন। এছাড়াও রয়েছে নবাবদের সেই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, নবাবী ঘোড়ার গাড়ি, যেই ঘোড়ার গাড়ি সাধারণত আমরা এখন পর্যন্ত পুরান ঢাকায় দেখতে পাই। আমরা যারা পুরান ঢাকায় থাকি বা ঢাকাতে যারা থাকি তারা সাধারণত কিন্তু এই ধরনের ঘোড়ার গাড়ি কিন্তু এখনও চোখে পড়ে। এটা মূলত তৎকালীন সময়ে নবাবরা ব্যবহার করতেন। দেখেন, এখনও সেই আমলের সেই রকম করে সংরক্ষণ করা আছে নবাবদের সেই ঘোড়ার গাড়ি, যেই ঘোড়ার গাড়িতে করে নবাবরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতেন। নবাবদের জীবন ব্যবস্থা এতটাই নবাবী ছিল যে সাধারণ মানুষের সাথে তৎকালীন সময়ে এদের জীবনযাপন চিন্তাও করা যেত না। নবাব স্যার সলিমুল্লাহ এই ঢাকা ভার্সিটি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, দিয়েছিলেন বিপুল পরিমাণ অর্থ। তৎকালীন সময়ে নবাবীদের ব্যবহার্য সেই জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমাদের কাছে কিছুটা পরিচিত, আবার অনেক পণ্য আছে যা আমরা কখনোই দেখি নাই কিন্তু ব্যবহৃত হতো তৎকালীন সময়ে। আবার কিছু পণ্য আছে আমরা অনেকবারই দেখেছি। এগুলি হচ্ছে যুদ্ধাস্ত্র বা সৈনিক বা সিপাহীদের টুপি, সেফটি টুপি, যেগুলি ব্যবহৃত হতো তৎকালীন সময়ে যুদ্ধের সময়, বা হেলমেট। তো বন্ধুরা, এ পর্যায়ে আবার আপনাদের থেকে বিদায় নিচ্ছে, ফিরব কিছুক্ষণ পরেই। সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং এর সৌন্দর্যটা অনুভব করতে থাকুন, দেখতে থাকুন এর আভিজাত্য ঐতিহ্য।
বন্ধুরা, আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। তৎকালীন সময়ে নবাবদের তথা নবাবের যে মেহমান বা মেহমানদারি অথবা এখানে কিন্তু প্রচুর বাইজি পাওয়া যেত এবং নবাবদের ছিল ভাড়া করা বাইজি ও বেতনভুক্ত বাইজি, যাদের কাজই ছিল নবাবদের মনোরঞ্জন করা, নাচ গান করা। তারই একটি প্রতিচ্ছবি এখানে দেখানো হয়েছে, যে বাইজিদের একটি ছবি এখানে দেখানো আছে এবং বেশ কয়েকজন বাইজি এখানে বেতনভুক্ত ছিলেন, যাদের কাজই ছিল নবাবদের মনোরঞ্জন করা। এটা তখনকার সময়ে বৈধতা ছিল। তখন নবাবরা এই ধরনের আনন্দ উল্লাসে মেতে থাকতেন। নবাবদের সেই ব্যবহৃত আসবাবপত্রের একটি মডেল, যদিও এগুলি কিন্তু আসলে নবাবদের সময়কার পণ্য না। এই যেই ছবিগুলি পাওয়া গেছে সেই ছবির আদলে এগুলি পরবর্তীতে তৈরি করা হয়েছে এই আসবাবপত্রগুলি, তবে একেবারেই হুবহুব করে তৈরি করা আছে। এটা হচ্ছে নবাবদের গোসলখানা এবং বাথটব, যে বাথটবে নবাব গোসল করতেন নবাবরা, অর্থাৎ এটাকে বলা হয় হাম্মামখানা। কিছু কড়াই, হাইকমোড সব কিছু ছিল তৎকালীন সময়ে, যেটা আমরা এখন বর্তমানে ব্যবহার করছি। তা আসলে নবাবদের জীবনযাত্রা নবাবই ছিল, যেটা আসলে আমরা ওইভাবে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, বা আপনারাও বা আমরাও ওইভাবে বুঝতে পারবো না, কারণ নবাবী জীবনটা ছিল আলিশান জীবন। সব কিছু তাদের ছিল না শুধু সাধারণ মানুষের। তো বন্ধুরা, একেবারে অন্দরমহল থেকে বেরোয় এসে দেখতে পেলাম সেই দোতলার সিঁড়ি, অর্থাৎ রংমহল এবং অন্দরমহলের মধ্যে যে সংযোগস্থল, যে সিঁড়ির মাধ্যমে এক বিল্ডিং থেকে, এক ভবন থেকে আর এক ভবনে যাওয়া যেত, এই সেই সিঁড়ি, যে সিঁড়ির মাধ্যমে রংমহল এবং অন্দরমহলের মধ্যে সংযোগ স্থাপন ছিল। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এর সৌন্দর্য এবং আভিজাত্যগুলি। এবার আমি প্রবেশ করব হচ্ছে রংমহলে, অর্থাৎ দরবার হলে। দরবার হলে প্রবেশ করতেই চোখে পড়ল আরও সুন্দর, কি সুন্দর করে সিঁড়ি তৈরি করা আছে। এত সুন্দর যা না দেখলে আসলে বোঝার তেমন কোনো উপায় নেই। পিছন পাশটা যখন দেখছি, এর মোহনীয়তা এবং সৌন্দর্যতা আমাকে আরও বেশি মুগ্ধ করে দিচ্ছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমি প্রবেশ করছি এর ভিতরে, অর্থাৎ দরবার হলের ভিতরে, যেটাকে রংমহল নামে পরিচিত আছে। এখানে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান তথা আনন্দ উল্লাসও হতো। রংমহলে প্রবেশ করার প্রথমে নির্দেশনা ছবি তোলা নিষেধ, কিন্তু তারপরও দেখলাম সেই প্রহরীর ছবি, সিপাহীদের ছবি, অর্থাৎ তৎকালীন সময়ে সিপাহীরা যেসব পোশাক পরিধান করতেন সেই ছবি। বারান্দাটা তখনকার সময়ের, কি সুন্দর মার্বেল পাথর দিয়ে তৈরি এই বারান্দা, একেবারেই অন্যরকম সৌন্দর্য প্রকাশ করছে। প্রত্যেকটা দরজায় কিন্তু বাইরে এবং ভিতর থেকে দেখার সুযোগ রয়েছে, কে আসলো কে গেল। চোখে পড়ল ওই দরবার হলের ভিতরে প্রবেশ করে চোখে পড়ল এই ডেমো, অর্থাৎ এই ভবনটি যখন তৈরি করা হয় তখন এই ভবনের নকশা তৈরি করা হয়, অর্থাৎ তার ডেমো তৈরি করা হয়। এই ভবনটি কি ডিজাইনে তৈরি করা হবে তার আগেই একটি ডেমো তৈরি করে নবাবদের পারমিশন নিয়ে ভবনটি তৈরি করা হয়। বন্ধুরা, আমি যখন এর ভিতরে প্রবেশ করছি ততই অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর কারুকাজ সম্পন্ন ভবন যে আমাদের দেশে ছিল, ঢাকার বুকে ছিল, তা আসলে ভাবলেই নিজেকে অবাক হয়ে যায়। এত সুন্দর, এতগুলি মানুষ একসাথে বসে টেবিলে খাবার খাওয়ার পরিবেশ
তৎকালীন সময়ে ছিল, যা আমাদের গ্রামীণ জীবনেও ছিল, কিন্তু এতটা রাজকীয়পূর্ণভাবে যে খাবার টেবিল, তা আসলে এর আগে আমি কখনো দেখিনি। যদিও সিনেমাতে এই ধরনের দৃশ্য দেখা যায়, কিন্তু বাস্তবে এই প্রথম আমি দেখলাম যে আহসান মঞ্জিলের নবাবরা একসাথে যখন খাবার খেতেন, সবাই একসাথে বসে এই টেবিলে, এক টেবিলে বসে খাবার খেতেন। কতজন খাবার খেতে পারতেন হয়তো সেই হিসাবটা আমি এখন নাই করলাম। আপনারা যারা আসবেন তখন আপনারা এখানে দেখতে পাবেন হাতির দাঁত, হাতির মাথার কঙ্কাল এখানে রাখা আছে। অর্থাৎ নবাবদের এখানে হাতিও ছিল। সেই হাতির ডেমো আকারে এখানে হাতির মাথার কঙ্কাল, দাঁত সহ রাখা আছে। অনেক শিশু বাচ্চারা অবশ্য প্রবেশ করে, কিন্তু ভিতরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। ভবনের এই পথ দিয়েই দোতলায় চলে যাওয়া যেত, কিন্তু জনসাধারণের জন্য এখন বন্ধ আছে দোতলায় যাওয়া। কি সুন্দর দুটি সিঁড়ি, যেটা আমরা বাংলা সিনেমায় এবং বিভিন্ন ধরনের হলিউড সিনেমায় আমরা এই ধরনের সিঁড়ি দেখতে পাই। দুই পাশ দিয়ে উঠে দোতলায় চলে যাওয়া যায়। এত সুন্দর, আসলে ভাবা যায় না। প্রথমেই বলেছি, এর সৌন্দর্য এবং আভিজাত্য আপনি দেখে শেষ করতে পারবেন না। এতটাই সুন্দর এবং সাজানো গোছানো আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের রাজকীয়তা দেখে আপনি যেহেতু শেষ করতে পারবেন না, এর মোহনীয়তা আপনাকে, এর ভালোবাসা আপনাকে, এর আবেগ আপনাকে বের হতে দিবে না। আহসান মঞ্জিলের ভিতরে আপনি যতই প্রবেশ করবেন, ততই আপনি ইতিহাসের গভীর অন্তরালে পৌঁছে যাবেন। যত সময় নিয়ে গভীরভাবে আহসান মঞ্জিল দেখবেন, ততই আপনি ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। আহসান মঞ্জিলের যেসব জিনিসপত্র ব্যবহৃত হতো, তা এখনও আছে অক্ষত অবস্থায়। দেখতে পাচ্ছেন যে সিরামিক্সের মাটি দিয়ে তৈরি করা আছে বিভিন্ন পুতুল বা প্রতিচ্ছবি মূর্তি, যেগুলি আমাদেরকে মোহিত করে, আকর্ষিত করে, অবাক করে দিয়ে যায়, ছুঁয়ে দিয়ে যায় ইতিহাসের সেই গভীর অন্তরালে। যতই দেখছি ততই এর মোহনীয়তা আমাকে মুগ্ধ করে দিচ্ছে। মনে হচ্ছে এর আগে কেন এখানে আসেনি। চোখে পড়ল হাতির দাঁত দিয়ে সেই চিরুনিগুলি, এখনও সাজানো কোনো গোছানো আছে। এগুলি ব্যবহার করত তৎকালীন সময়ে নবাব পরিবারের সদস্যরা। নবাব পরিবারের সদস্যরা যে এত রাজকীয় এবং আলিশান জীবনযাপন করতেন, তা আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না। আপনি যখন একটু হাতে সময় পাবেন, তখন চেষ্টা করবেন এই আহসান মঞ্জিল ঘুরে যাওয়ার জন্য। তো একেবারে আমি আহসান মঞ্জিলের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হয়তো একটু পরেই আমি আহসান মঞ্জিল থেকে বের হয়ে যাব। তবে আপনারা যারা আহসান মঞ্জিলে আসবেন, অবশ্যই আহসান মঞ্জিল সম্পর্কে, তার যাতায়াত ব্যবস্থা এবং কিছুটা জেনে আসবেন। এতে সুবিধা হবে আপনার অনেক বেশি, কারণ আহসান মঞ্জিলের এতটাই ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ, যা আপনি একেবারে না জেনে এখানে আসলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। অবশ্যই আপনি এই সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে তারপর আসবেন। তাহলে যেটা হবে যে আপনি এর সৌন্দর্য এবং আভিজাত্যটা গভীরভাবে অনুভব করতে পারবেন। তা না হলে হয়তো আপনি চোখ দিয়ে শুধু দেখেই যেতে পারবেন, এর আভিজাত্য, সৌন্দর্য আপনি অনুভব করতে পারবেন না। এর এত পরিমাণ চিত্রশৈলী রয়েছে, অর্থাৎ এর এত পরিমাণ ইতিহাস রয়েছে, যা আপনি দু চোখ পড়ে দেখেও শেষ করতে পারলাম না। আমার মনে হচ্ছে আমাকে আরও একদিন আসতে হবে এই আহসান মঞ্জিলে, এর সৌন্দর্য এবং আভিজাত্য দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা যারা আহসান মঞ্জিল দেখতে আসবেন, তারা অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসবেন এবং
চেষ্টা করবেন সর্বোচ্চ সময় দিয়ে এখানে সময় কাটানোর জন্য। দেখতে পাচ্ছেন একের পর এক সৌন্দর্য চোখের সামনে ভেসে আসছে, যে সৌন্দর্যগুলি আপনি সাধারণত আগে কখনো দেখেননি। এতটাই রাজকীয় আর এতটাই মোহনীয়তায় আপনাকে মোহনীয় করবে, যা আপনি হারিয়ে যাবেন ইতিহাসের গভীর অন্তরালে। বন্ধুরা, আমরা আজকের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই আয়োজনে অনেক তথ্য ছিল, অনেক তথ্যের ল্যাকিং ছিল, কারণ ইতিহাস এমন একটা জিনিস যা মানুষ বলে অনেক সময় সেটা সত্যি হয় না, আবার অনেক সময় ইতিহাস বিকৃত হয়ে যায়। এই ইতিহাস নিয়ে যদি কারো কোনো মতামত বা তথ্য থেকে থাকে অবশ্যই জানাবেন। চেষ্টা করব এর ইতিহাস কারেকশন করার জন্য এবং জানার চেষ্টা করব এর আসল ইতিহাস। তো দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো আয়োজনে, ভিন্ন কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।